হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 2026 সালের রেগুলার ক্লাস অলরেডি কিন্তু আমরা শুরু করেছি। সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 প্রত্যেকটা কমার্সের সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা ডিটেইলে ক্লাস করছি এবং প্রত্যেকটা সানডেতে তোমাদেরকে অলরেডি বলেছি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টের জন্য সানডে টেস্ট কিন্তু অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ফ্রিতে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর কিন্তু আমাদের এই সানডে টেস্ট চলছে। আর এই সানডে টেস্টে যে এমসিকিউ গুলো দেওয়া হয়, all the MCQs are very important for your examination। সেগুলো যদি তোমরা পার্টিসিপেট করো এবং এই রেগুলার ক্লাসগুলো তোমরা জাস্ট ফলো করো, তাহলে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না তোমাদের এক্সামে 40 তে 40 পেতে। আর আমাদের প্রথম থেকেই টার্গেট 2026-এ সেমিস্টার 1 হোক বা সেমিস্টার 3 হোক, প্রত্যেকটা সাবজেক্ট অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্স এবং অল সাবজেক্টসে টার্গেট 40-তে 40 অ্যাচিভ করা। অলরেডি কিন্তু এটা আগের বছরের স্টুডেন্টসরা সেমিস্টার 1 হোক বা সেমিস্টার 3 তে অলরেডি কিন্তু অ্যাচিভ করেছে। তাই তোমাদের থেকেও আমার এক্সপেকটেশন এই রেগুলার ক্লাসগুলো আমরা খুব ভালোভাবে করব, প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে করব এবং প্রত্যেকটা অঙ্ক আমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করব, রিভিশন করব এবং এমসিকিউ টেস্ট আমরা দেব। আমরা আজকে যে ক্লাসটি করতে চলেছি কস্ট অ্যান্ড ট্যাক্সের, অর্থাৎ আমরা আজকে নতুন সাবজেক্ট, নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি কস্ট অ্যান্ড ট্যাক্সের। আজকে আমরা সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টারটা করব। সেমিস্টার 3 তে কস্ট অ্যান্ড ট্যাক্সের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে শ্রম ব্যয় বা কস্ট অফ লেবার। এবার এই চ্যাপ্টারটি করার আগে আমাদেরকে একটুখানি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর বেসিক কস্টের ডিটেলস আমাদের জানাটা দরকার, কারণ তার বেশ কিছু ইম্প্যাক্ট আমাদের এই চ্যাপ্টারে কিন্তু রয়েছে। যেমন করে আমরা যখন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে পড়াশোনা করলাম কস্টিং নিয়ে, সেখানে আমরা কস্ট শিট করেছিলাম। এবং কস্ট শিট মানে কি? কস্ট শিট মানে হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করার পর সেই প্রোডাক্ট বা সার্ভিস দিতে গিয়ে আমার পকেট থেকে এক্স্যাক্টলি কত টাকা খরচা পড়লো, কস্ট পড়লো, সেটা ক্যালকুলেট করার জন্য কিন্তু বানিয়ে থাকি। এবং এই কস্ট শিটকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এর মধ্যে সমস্ত ডাইরেক্ট কস্ট গুলো কিন্তু আসতো এবং ডাইরেক্ট কস্ট আমরা জানি তিন রকমের হয়ে থাকে: র মেটেরিয়ালস রিলেটেড, লেবার রিলেটেড এবং আদার ডাইরেক্ট কস্ট। যার কেউ নেই তার আদার আছে। চলো তাহলে একটা হচ্ছে র মেটেরিয়াল, তারপরে হচ্ছে ডাইরেক্ট লেবার, তাহলে ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট আদার কস্ট। এবং এই তিনটে ডাইরেক্ট কস্ট অর্থাৎ সমস্ত ডাইরেক্ট খরচাগুলোকে যোগ করলে আমরা বলতাম প্রাইম কস্ট, রাইট? এবং প্রাইম কস্ট যেই বেরিয়ে যেত, তারপরে আমরা সমস্ত ইনডাইরেক্ট কস্ট গুলোকে যোগ করতাম পার্ট বি তে এবং ইনডাইরেক্ট কস্ট গুলোকে আমরা ভালো নামে ডাকি ওভারহেড বলে। এবং ওভারহেড আবার তিন রকমের হতো। ওভারহেড হতো একটা ফ্যাক্টরি রিলেটেড, একটা হতো অফিস রিলেটেড এবং একটা হতো সেলস রিলেটেড বা সেলিং ওভারহেড, রাইট? তাহলে ওভারঅল যদি আমি একবার কথা বলি, তাহলে প্রাইম কস্ট আর ওভারহেড এই দুটো পার্ট। প্রাইম কস্টের মধ্যে সমস্ত ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট আদার কস্ট। এবং তারপরে ওভারহেড। ওভারহেড তিন রকমের হয়ে থাকে: ফ্যাক্টরি ওভারহেড, তারপরে হচ্ছে অফিস ওভারহেড অ্যান্ড সেলিং ওভারহেড। এবার এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে একবার রিভিশন হয়ে গেল। এর বেসিসে আমরা এবার আমাদের চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেমিস্টার 3 প্রথম চ্যাপ্টার কস্ট অফ লেবার। এবার এই কস্ট অফ লেবারটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ডাইরেক্ট লেবার বলে যে কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ প্রাইম কস্টের মধ্যে এই ডাইরেক্ট লেবারকে নিয়ে এক্স্যাক্টলি আমাদের এই চ্যাপ্টারটা শুরু হতে চলেছে। একজন লেবার সারা দিন রাত কাজ করছে, অর্থাৎ আমার মতো একজন মজদুর, একজন লেবার সারা দিন রাত কাজ করছে, কোনো কিছু বানাচ্ছে এবং তার বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে আমরা বলে থাকি কস্ট অফ লেবার। তাহলে অনেকে কমেন্ট করে হয়তো বলতে পারে, স্যার আপনি পড়াতে পড়াতে কবে মজদুর হয়ে গেলেন? তো অবভিয়াসলি আমার যখন ফ্রি টাইম থাকে পড়াতে পড়াতে আমি কিন্তু এরকম ভাবে মজদুর বা লেবারের কাজ করে থাকি। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন হলেই চলে যায়, 200 টাকা 300 টাকা যা পাই তাই কিন্তু কাজ করি। যাই হোক, জোকস এপার্ট, এটা একেবারেই নয়। চলো, তো কস্ট অফ লেবার, তো শ্রম ব্যয়। তাহলে একজন লেবার যখন কোনো কনস্ট্রাকশনের কাজ করছে, কোনো একটা উৎপাদন করছে, কোনো কিছু, কোনো একটা প্রোডাকশন করছে এবং তার জন্য যে পেমেন্টটা পাবে তাকে বলবো কস্ট অফ লেবার। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি সংজ্ঞা কাকে বলে? উৎপাদনের কাজে নিযুক্ত শ্রমিকদের প্রদেয় অর্থাৎ যা পেমেন্ট করেছি বা প্রদত্ত মজুরি অর্থাৎ যা দিতে হবে ওয়েজেস, অথবা ভাতা বা অ্যালাউয়েন্সেস বা অন্যান্য সুযোগ সুবিধার অর্থ বা অর্থ মূল্যে, অর্থাৎ টাকা না দিয়ে টাকার মূল্যে, অথবা হলো কোনো
আমি মোবাইল গিফট করলাম, কোনো কিছু দিলাম, পেমেন্ট করলাম, তার বাড়ির টিউশন ফিস পেমেন্ট করে দিলাম, অর্থাৎ হয় তাকে কোনো টাকা পেমেন্ট করছি অথবা টাকার অর্থমূল্যে কোনো কিছু পেমেন্ট করছি, এই সমস্ত গুলোকে একসাথে বলা হয় শ্রম ব্যয়। তাহলে এক কথা যদি বলি, উৎপাদনের কাজে নিযুক্ত শ্রমিকদের যা দেওয়া হচ্ছে সেই সমস্ত খরচাগুলোকে, সেই সমস্ত টাকাগুলোকে বা অর্থের মূল্যে যা দেওয়া হচ্ছে সেই সমস্ত গুলোকে একসাথে বলা হয় শ্রম ব্যয় বা লেবার কস্ট। উদাহরণ কি কি? শ্রমিকদের আমরা মজুরি বা ওয়েজেস দিই, সেটাও লেবার কস্ট। আমরা যারা অফিসে কাজ করে তাদেরকে স্যালারি দিই, তাদেরকে বেতন দিই, সেটাও একটা লেবার কস্ট। কমিশন দিই, বোনাস দিই, সমস্ত কিছু হচ্ছে আমাদেরকে লেবার কস্ট বা শ্রম ব্যয়। এবার শ্রম ব্যয় কত রকমের হয়ে থাকে? শ্রম ব্যয় বেসিক্যালি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম ব্যয় বা ডাইরেক্ট লেবার কস্ট, আর একটা হচ্ছে পরোক্ষ শ্রম ব্যয় বা ইনডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট কাকে বলে? কোন একটা জিনিস প্রোডাকশন করছি এবং সেই প্রোডাকশন করতে গেলে যে সমস্ত খরচাগুলো ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ যেটা ছাড়া এই প্রোডাকশন করা সম্ভবই না। যেমন একজন লেবার কোনো জিনিস তৈরি করছে, আমি যদি লেবারকে কালকে পেমেন্ট না করি তাহলে লেবার কাল থেকে কাজে আসবে না এবং আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাহলে এই লেবার হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন, অর্থাৎ সে ডাইরেক্টলি প্রোডাকশনের কাজের সাথে যুক্ত। অর্থাৎ উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত শ্রমিকদের যে পারিশ্রমিক হিসাবে যে মজুরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ শ্রম ব্যয় বা ডাইরেক্ট লেবার কস্ট বলে। তাহলে যে সমস্ত লেবাররা প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড, ডাইরেক্টলি বা সরাসরি যুক্ত, তাদেরকে যে পেমেন্টটা করা হচ্ছে তাদেরকে বলা হয় ডাইরেক্ট লেবার কস্ট। এবার অবভিয়াসলি বুঝতে পারছি ডাইরেক্ট লেবার কস্ট অর্থাৎ ডাইরেক্ট খরচা। আর ডাইরেক্ট খরচাগুলো আমরা একটু আগেই ডিসকাস করলাম, সমস্ত ডাইরেক্ট খরচাগুলো আসে হচ্ছে প্রাইম কস্ট বা মূল ব্যয়ের মধ্যে। এরপরে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ মজুরিরও পরিবর্তন হয়ে থাকে। আমি এখন 1 পিস বোতল তৈরি করলাম, তাহলে একজন লেবারকে পেমেন্ট করব। 10 জন লেবার কাজ করছে, তাহলে 10 জন লেবারকে পেমেন্ট করতে হবে। কোনো কাজই করলাম না, তাহলে লেবারকে পেমেন্টই করতে হবে না। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যেমন চেঞ্জ হবে, লেবার কস্টও কিন্তু তেমনই চেঞ্জ হতে থাকে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ভেরিয়েবল খরচা বা পরিবর্তনশীল খরচা। এরপর পরোক্ষ শ্রম ব্যয় বা ইনডাইরেক্ট লেবার কস্ট কাকে বলে? উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে যা প্রদান করা হয় তাদেরকে বলা হয় পরোক্ষ শ্রম ব্যয় বা ইনডাইরেক্ট লেবার কস্ট। যেমন অফিসের মধ্যে একজন অ্যাকাউন্টেন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টেন্ট কি ডাইরেক্টলি প্রোডাকশনের কাজে সাহায্য করছে নাকি প্রোডাকশন হয়ে যা খরচা হচ্ছে সেই সমস্ত হিসাব রাখার কাজ করছে? আমি যদি 1 মাস অ্যাকাউন্টেন্টকে পেমেন্ট না করি তাহলে কি আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে? না, যাবে না। তাহলে অ্যাকাউন্টেন্টের যে পেমেন্টটা করা হচ্ছে সে ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে যুক্ত নয়, তাই ওর পেমেন্টটাকে বলা হবে ইনডাইরেক্ট লেবার কস্ট। আরো একটা যদি উদাহরণ দিই, সুপারভাইজার। সুপারভাইজার কি করে? ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত লেবার কাজ করছে তাদের লিডার সে সমস্ত কিছু সুপারভাইজ করছে, ঠিকভাবে কাজ হচ্ছে না হচ্ছে দেখভাল করছে এবং সে কি ডাইরেক্টলি কোনো জিনিস প্রোডাকশন করছে? করছে না। তাহলে তাকে যে পেমেন্টটা করা হবে ইনডাইরেক্টলি কাজ করছে তাই ইনডাইরেক্টলি পেমেন্ট করছি, তাই একে বলা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। ইনডাইরেক্ট লেবার কস্ট নাম শুনেই বুঝতে পারছি তাহলে ওভারহেড এর পার্ট হবে। তাহলে এটি একটি উপরিব্যয় বা ওভারহেড কস্টের উপাদান। এবং উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরোক্ষ মজুরি পরিবর্তন নাও হতে পারে। অর্থাৎ বলতে পারি আমাদের ইনডাইরেক্ট লেবার কস্ট পরিবর্তন হতেও পারে অথবা কখনো ফিক্সডও থাকতে পারে, পরিবর্তন নাও হতে পারে, যা কোনো কিছু একটা হতে পারে। কিন্তু ডাইরেক্ট লেবার কস্ট যেটা ছিল সেটা কিন্তু পরিবর্তনশীল ছিল। চলো, এরপরে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ছোট ছোট টপিকস এর ব্যাপারে কথা বলবো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। এখান থেকে অনেকবার এমসিকিউ এসেছে এবং আসার চান্সেস কিন্তু হাই। তাহলে চলো, এবং এই টপিক গুলোর নামগুলো একটু আমাদের কনফিউজিং, অর্থাৎ এক একটা নাম আর একটা নামের সাথে শুনতে অনেকটা একই রকম লাগে কিন্তু তার কনসেপ্ট কিন্তু ফুললি ডিফারেন্ট। তাই এই কনসেপ্ট গুলো আমি এবার যেটা পড়াতে চলেছি সেগুলো খুব ভালোভাবে ডিটেলসে বুঝে নেবে, দরকার হলে রিপিট করে ভিডিওটা দেখবে এবং নিজের মতে নিজের খাতাতে কিন্তু নোট ডাউন করবে যে একটার সাথে আরেকটার কি ডিফারেন্স রয়েছে। চলো, গতি নিরীক্ষা বা মোশন স্টাডি কাকে বলে? কোনো একটি কাজকে ছোট ছোট প্রক্রিয়ায় বা পর্যায়ে বিভক্ত করে ওই প্রতিটি পর্যায়ের জন্য যখন শ্রমিক বা যন্ত্রের কাজ করার সামগ্রিক পদ্ধতি যথাক্রমে পর্যালোচনা ও বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় গতিবিধিগুলোকে বাদ দিয়ে কাজ সম্পাদন করার শ্রেষ্ঠ উপায়টি খুঁজে বার করা হয় তাকে গতি নিরীক্ষা বলে। অর্থাৎ আমি বলতে পারি আমি যে পড়াচ্ছি, পড়ানোর আগে আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন চ্যাপ্টার পড়াবো এবং সেই চ্যাপ্টারের মধ্যে ছোট ছোট কি টপিক রয়েছে সেগুলোকে ভাবতে হয়, সেখানে কোন অঙ্ক করাবো, কোন টপিকস পড়াবো সেগুলো সব ভাবতে হয় এবং সেই অনুযায়ী বেস্ট কিভাবে পড়ালে
কম সময়ের মধ্যে বেশি ভালোভাবে পড়াতে পারবো, লোকে বেশি ভালোভাবে বুঝতে পারবে, সেই জিনিসগুলোকে আগে থেকেই আমাকে ভেবে নিতে হয় এবং তারপরে আমি পড়াতে পারি। অর্থাৎ আমি বলতে পারি একজন কারখানায় শ্রমিক যখন কাজ করবে, যত রকমের কাজ হয় সেগুলোকে আগে ছোট ছোট ভাগে ভাগ করে দাও এবং কোন কাজ করতে গেলে কি কি অপ্রয়োজনীয় সময় রয়েছে, অপ্রয়োজনীয় কাজকর্ম রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে বাদ দেওয়ার ব্যবস্থা করো যাতে সময় নষ্ট না হয়। এবং প্রত্যেকটা কাজ করার বেস্ট বা শ্রেষ্ঠ উপায়টি খুঁজে বার করার চেষ্টা করা হয় এবং এই সমস্ত কাজগুলোকে একসাথে বলা হয় গতি নিরীক্ষা বা মোশন স্টাডি। গতি নিরীক্ষা আবিষ্কার করেছিলেন গিল ব্রেথ, অর্থাৎ গতি নিরীক্ষার প্রবর্তাকে, গতি নিরীক্ষার স্রষ্টাকে গিল ব্রেথ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। চলো, গতি নিরীক্ষার সুবিধাগুলি কি কি? বলছে শ্রমিকদের কাজের গতিবিধি পরিমাপ করা যায়, অর্থাৎ শ্রমিকরা কিভাবে কাজ করছে না করছে এই সমস্ত গতিবিধি জানা যাবে। যন্ত্রের কাজ করার পদ্ধতি পরিমাপ করা যায়, অর্থাৎ যখন কোন একটা মেশিন কাজ করছে সেই মেশিন কিভাবে কাজ করালে বেস্ট ভাবে কাজ করবে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যায়। অপ্রয়োজনীয় গতিবিধিগুলিকে শনাক্ত করে বাদ দেওয়ার ব্যবস্থা করা যায়, অর্থাৎ লেবার কখন ফাঁকি মারছে, কি করলে ফাঁকি মারতে পারে সেই সমস্ত গুলোকে আইডেন্টিফাই করে আগে থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়। কাজ সম্পাদনের শ্রেষ্ঠ উপায়টি নির্বাচন করা যায় এবং কোন একজন লেবার বেস্ট কিভাবে কাজ করতে পারে, কোন মেশিনকে দিয়ে বেস্ট কিভাবে প্রোডাকশন করা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু গতি নিরীক্ষা বা মোশন স্টাডির মধ্যে আলোচনা করা হয়ে থাকে। চলো, এরপরে ইম্পর্টেন্ট টপিক, টাইম স্টাডি বা সময় নিরীক্ষা কাকে বলে? যে নিরীক্ষার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনের কোনো কাজের প্রতিটি প্রক্রিয়ায় সাধারণ দক্ষতা সম্পন্ন শ্রমিকের সময় বিশ্লেষণ করে সামগ্রিক কাজের আদর্শ সময় বা স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করা হয়, তাকে সময় নিরীক্ষা বলে। ধরো আমাদের বোর্ড যখন এক্সাম নেয় তখন বলে 40 মার্কসের এক্সামের জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। তো বোর্ড 40 নম্বরের পরীক্ষা 2 ঘন্টায় করা সম্ভব, এটা কিভাবে জানতে পেরেছে এবং কিভাবে বলছে? কিভাবে বলছে? আগে বোর্ড এই ধরনের কোশ্চেন প্যাটার্নে 40 নম্বরের পরীক্ষার জন্য কিছু টেস্ট নিয়েছে বা আগে থেকে কোনো স্টুডেন্টসকে দিয়ে এক্সামিনেশন কন্ডাক্ট করিয়েছে এবং সেখান থেকে বোর্ড জানতে পেরেছে যে একজন সাধারণ স্টুডেন্ট, না তো খুব ভালো স্টুডেন্ট না তো খুব খারাপ স্টুডেন্ট, মোটামুটি মিডিয়াম স্টুডেন্টদের এই 40 নম্বরের পরীক্ষাটা কমপ্লিট করতে 2 ঘন্টা টাইম লাগে। তাই এই 2 ঘন্টাটাকে বোর্ড ধরে নিয়েছে যে একটা স্ট্যান্ডার্ড টাইম, যে এই পরীক্ষাটা দিতে মোটামুটি 2 ঘন্টা লাগে। যদি খুব খারাপ স্টুডেন্ট হয় তাহলে 2 ঘন্টাতে শেষ করতে পারবে না, যদি খুব ভালো স্টুডেন্ট হয় তাহলে 2 ঘন্টার থেকেও কম সময়ে শেষ করে ফেলবে, কিন্তু একটা মোটামুটি মিডিয়াম স্টুডেন্টের 2 ঘন্টা মোটামুটি লাগে। এবং সেই যে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ বোর্ড ডিসাইড করলো যে 40 নম্বরের পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে, এই স্ট্যান্ডার্ড বা আদর্শ সময় পরিমাপ করার কাজকেই বলা হয় সময় নিরীক্ষা বা টাইম স্টাডি। টাইম স্টাডি কাকে বলে? যে একজন সাধারণ দক্ষতা সম্পন্ন শ্রমিকের একটি কাজ করার সামগ্রিক বিচার করে আদর্শ সময় বা মিনিমাম স্ট্যান্ডার্ড টাইম কত লাগা উচিত সেটা নির্ণয় করাকে সময় নিরীক্ষা বলা হয়ে থাকে। এর পরেরটা দেখো, টাইম কিপিং বা সময় লিখন কাকে বলে? আগেরটা পড়েছি টাইম স্টাডি বা সময় নিরীক্ষা, এবার বলছি টাইম কিপিং বা সময় লিখন কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের কারখানায় শ্রমিকদের প্রবেশ ও প্রস্থানের সময় সংক্রান্ত যাবতীয় তথ্য সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করার কাজকে সময় লিখন বলে। অর্থাৎ আমি যদি বলি এটা আমার একটা ফ্যাক্টরি এবং এটা ফ্যাক্টরির দরজা, একজন লেবার এখানে ফ্যাক্টরিতে প্রবেশ করছে এবং কটার সময় ফ্যাক্টরিতে এলো এবং কাজ শেষ করে কটার সময় ফ্যাক্টরিতে চলে যাচ্ছে, এই সমস্ত সময়গুলোকে সঠিকভাবে লিখে রাখা এবং টোটাল ফ্যাক্টরিতে কত সময় সে এক্স্যাক্টলি ছিল সেই সময় আলোচনা করা বা সেই সময় নির্ণয় করাটাকেই বলা হয় টাইম কিপিং বা সময় লিখন। অর্থাৎ কারখানায় শ্রমিক কখন প্রবেশ করছে কখন বেরিয়ে যাচ্ছে এবং টোটাল সময় কতক্ষণ ছিল, এই সমস্ত গুলোকে বলা হয় টাইম কিপিং বা সময় লিখন। ভারতীয় কারখানা আইন বা ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী শ্রমিকদের কারখানায় দৈনিক 9 ঘন্টা ও সপ্তাহে 48 ঘন্টার বেশি স্বাভাবিকভাবে কাজে নিযুক্ত থাকতে পারে না। অর্থাৎ কি জানা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আগের বছরের বোর্ডের কোশ্চেনে এসেছিল এবং এবছরও আসার চান্সেস ভেরি ভেরি হাই। চলো, ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ ফ্যাক্টরি আইন অনুযায়ী একজন লেবার সারাদিন যে কোনো চাকরিতে বা যে কোনো কাজে পার ডে 9 ঘন্টার বেশি তাকে দিয়ে কাজ করানো যায় না এবং সপ্তাহে যদি বলি 48 ঘন্টার বেশি কাজ করানো যায় না, এটা আইনে লেখা রয়েছে। এবং যদি কোনো ব্যক্তি পার ডে 9 ঘন্টার বেশি কাজ করছে, দেখা গেল সে 11 ঘন্টা করে কাজ করছে, তাহলে আমি বলতে পারি 2 ঘন্টা করে সে বেশি কাজ করছে,
তাহলে এই 2 ঘন্টার জন্য তাকে অতিরিক্ত আরো পেমেন্ট করতে হবে, একে বলা হয় ওভার টাইম। এবং সপ্তাহে 48 ঘন্টা। এবার এই 9 ঘন্টা বা 48 ঘন্টা, এটা আমাদের বোর্ডের যে কোশ্চেন আগের বছর এসেছিল তার অ্যান্সার শিটে বোর্ড ভুল অ্যান্সার দিয়েছে। এবং তুমি যে বইগুলো ফলো করবে সেই বইয়ের এমসিকিউতেও কিন্তু অনেক সময় অনেক বইতে ভুল দেওয়া রয়েছে, যেটা আমি অলরেডি চেক করেছি। অ্যাকচুয়ালি অ্যাক্টে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে দৈনিক 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টা। আমি যে ফাইনাল এমসিকিউ পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করব, সেখানে সবকিছু চেক করে ফাইনাল এক্স্যাক্টলি কি অ্যান্সার হওয়া উচিত, 100% কারেক্ট, সেটা আমি প্রোভাইড করব। তাই তোমরা শুধুমাত্র প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফটাকে ফলো করলে তোমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারফেক্ট অ্যান্ড কারেক্ট হবে। তোমরা কখনোই বিভিন্ন বইতে বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন অ্যান্সার দেখে একেবারে কনফিউজড হবে না। এক্স্যাক্টলি টপিকসটা কি আছে, এক্স্যাক্টলি কি আইনে লেখা রয়েছে এবং এক্স্যাক্টলি কি অ্যান্সার হওয়া উচিত, সেই অনুযায়ী আমি এমসিকিউ পিডিএফ গুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। রাইট, চলো। সময় লিখনের মাধ্যমে অলস সময় নির্ণয় করা যায় না। দেখো, সময় লিখনের মাধ্যমে আমরা কি করছি, একজন লোক টোটাল কতক্ষণ ফ্যাক্টরিতে ছিল, কিন্তু ফ্যাক্টরির মধ্যে কতক্ষণ সে কাজ করেনি, অর্থাৎ ফালতু বসেছিল, সময় নষ্ট করেছে, সেটা কি জানা সম্ভব? সেটা জানা সম্ভব নয়। কারণ কতক্ষণ ফ্যাক্টরিতে ঢুকেছো, কতক্ষণ ফ্যাক্টরি থেকে বেরিয়েছো, এইটুকু লিখে রেখেছি এবং তার মাধ্যমে টোটাল কতক্ষণ ছিলে জানতে পারছি। কিন্তু ফ্যাক্টরির ভেতরে কতক্ষণ ফালতু বসেছিলে সেটা কিন্তু জানা যাচ্ছে না। তাই বলা যাচ্ছে অলস সময় নির্ণয় করা যায় না টাইম কিপিং থেকে। এবং এই টাইম কিপিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ কিভাবে আমি টাইম কিপিং করতে পারি, কিভাবে সময় লিখনটাকে চালাতে পারি। দুটো পদ্ধতি খুব প্রচলিত, একটা হচ্ছে হস্তচালিত পদ্ধতি এবং আরেকটি হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। হস্তচালিত পদ্ধতির মধ্যে রয়েছে রেজিস্টার পদ্ধতি, অর্থাৎ আমি একটা খাতা রেখে দিয়েছি, কোনো লেবার আসে খাতায় সই করে লিখে নেয় যে কোন সময় ঢুকলো, বেরিয়ে যাওয়ার সময় আবার লিখে দেয় যে কোন সময় বেরিয়ে গেল। আর একটা হতে পারে, আমরা খুব জানি যে বায়োমেট্রিক, মেশিনের মধ্যে টিপছাপ দিয়ে দিলাম, রেকর্ড হয়ে গেল কটার সময় ঢুকেছি, আবার বেরোনোর সময় টিপছাপ দিয়ে দিলাম, রেকর্ড হয়ে গেল কটার সময় বেরিয়েছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা টপিক, টাইম বুকিং কাকে বলে। তাহলে আমরা তিনটে আলাদা আলাদা জিনিস কিন্তু শিখলাম একই টাইপের নাম। টাইম স্টাডি, তারপরে আমরা পড়লাম টাইম কিপিং, এখন আমরা কি পড়ছি, এখন আমরা পড়ছি হচ্ছে টাইম বুকিং কাকে বলে বা সময় আরক্ষণ কাকে বলে। কারখানায় বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রক্রিয়ায় প্রত্যেক শ্রমিক কত সময় অ্যাকচুয়ালি নিযুক্ত ছিল, অর্থাৎ কত সময় সে এক্স্যাক্টলি কাজটা করেছে, সেটা লিখে রাখাটাকেই বলা হয় টাইম বুকিং। দেখা গেলো একটা বোতল তৈরি করছে, বোতল তৈরি করতে সে 2 ঘন্টা কাজ করলো, তারপরে আবার তারপরে আবার 1 ঘন্টা সে ফালতু বসেছিল, আবার 3 ঘন্টা আর একটা বোতল তৈরি করেছে। তাহলে আমি যদি বলি সমগ্র বিজনেসে সে 3, 4, 5, 6 ঘন্টা ছিল, কিন্তু তার মধ্যে এক্স্যাক্টলি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করেছে, অর্থাৎ 5 ঘন্টা, আর 1 ঘন্টা ফালতু বসেছিল অলস সময়। তাহলে এক্স্যাক্টলি কোন কোন সময় তুমি কি কি কাজ করেছো, একজন লেবার কি কি কাজ করছে, সেই জিনিসটাকে লিখে রাখাটাকেই বলা হয় টাইম বুকিং। তাহলে বলা যায় টাইম বুকিং এর মাধ্যমে শ্রমিক, তাহলে বলা যায় সময় আরক্ষণের মাধ্যমে একজন শ্রমিক টোটাল কতক্ষণ বিজনেসে ছিল, কারখানায় ছিল, এবং কত সময় এক্স্যাক্টলি কোনো কাজ করেছে। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমরা বলতে পারি অলস সময়, অর্থাৎ আমরা বলতে পারি অলস সময় বা আইডিয়াল টাইম টাইম বুকিং এর মাধ্যমে জানা সম্ভব। এবারে অলস সময় তাহলে কাকে বলে, এতক্ষণ ধরে আমরা জানতে পারছি যে অলস সময় অলস সময় অলস সময় অলস সময় কাকে বলে, খুব সহজেই বলা যাচ্ছে যে কোনো শ্রমিক কারখানায় তো উপস্থিত ছিল কিন্তু কোনো কাজই করেনি, সময় নষ্ট করেছে, ফালতু বসেছিল, সেটাকে বলা হয় অলস সময়। তাহলে এই অলস সময় বা আইডিয়াল টাইম বার করার ফর্মুলা গুলো আমরা একবার দেখে নিই। প্রথমে অলস সময় বা আইডিয়াল টাইম ইজিক্যাল টু আমি বলতে পারি টাইম কিপিং, অর্থাৎ আমরা আগে যেটা পড়লাম টাইম কিপিং, একজন ফ্যাক্টরিতে কখন ঢুকলো কখন বেরোলো টোটাল কত সময় ছিল, তাহলে আমি বলতে পারি কোনো লেবার ফ্যাক্টরিতে টোটাল কত সময় ছিল, টাইম কিপিং মাইনাস টাইম বুকিং, অর্থাৎ একজন লেবার এক্স্যাক্টলি কত সময় সে কাজ করেছে। এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, অর্থাৎ টাইম কিপিং মাইনাস টাইম বুকিং ইজিক্যাল টু যে সময়টাও কাজ করেনি, সেটাই হচ্ছে অলস সময় বা আইডিয়াল টাইম। তাহলে আমি আবার উল্টোও বলতে পারি যে টাইম বুকিং প্লাস আইডিয়াল টাইম ইজিক্যাল টু টাইম কিপিং, অর্থাৎ টোটাল টাইম। তাহলে আমি বলতে পারি টোটাল টাইম ইজিক্যাল টু কত সময় কাজ করেছি আর কত সময় কাজ করিনি, এই দুটোর যোগফলকে আমরা বলতে পারি টোটাল টাইম বা টাইম কিপিং। আর টোটাল টাইম থেকে টাইম কিপিং থেকে কত সময় কাজ করেছি অর্থাৎ টাইম বুকিং, এটা যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো কত সময় কাজ করিনি বা অলস সময় বা আইডিয়াল টাইম।
আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট টপিকস আজকের ক্লাসে আমরা কমপ্লিট করলাম। এবং এই ক্লাসের এবং এই চ্যাপ্টারের নেক্সট ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারের বাকি সমস্ত ইম্পর্টেন্ট টপিক গুলো করবো। কারণ একটা ক্লাসের মধ্যে আমরা যদি সমস্ত টপিক গুলো করতে যাই তাহলে কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। মানে এই চ্যাপ্টারটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। তোমরা এই অবধি ভিডিওটা দেখার পর ক্লাসটা করার পর তোমরা এই অবধি ক্লাসটা করার পর এই চ্যাপ্টারের পিডিএফটা আমি প্রোভাইড করে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের মধ্যে। তুমি ডাউনলোড করবে, রিভিশন করবে, কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারো। এবং নেক্সট ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব এবং দেন এর পরের চ্যাপ্টার আমরা শুরু করব। তাহলে চলো, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ।